হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের টপিক হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন কি করে বার করতে হয়। দেখো, ক্লাস 10 তে তোমরা অলরেডি পড়েছিলে যে একটা অরবিটে কতগুলো ইলেকট্রন থাকতে পারে। বোর-বিউরি থিওরি থেকে 2n² দিয়ে পড়েছিলে। ফার্স্ট সেলটার নাম কে সেল, সেখানে দুটো থাকতে পারে, এল সেল 8টা, এম সেল 18, এন সেল 32, এইভাবে পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কোন একটা ইলেকট্রনিক কনফিগারেশন যখন বার করতে দিতাম তখন আমরা লিখলাম সোডিয়ামের কত হবে, সোডিয়ামের ক্ষেত্রে 11, তখন আমরা লিখতাম 2,8,1, কে সেল, এল সেল, এন সেল। কিন্তু এখন ক্লাস 11-এ যে এগুলোর ভিতরে আরো ডিটেলস আমাদেরকে জানতে হবে। তাহলে ইলেকট্রন যেখানে ঘোরে, এখানে একটা জায়গা যেটা পজিটিভলি চার্জ প্রোটন এবং নিউট্রন থাকে তাকে আমরা নিউক্লিয়াস বলি। নিউক্লিয়াসের চারিদিকে আমরা কি দেখতে পাই, এরকম করে অরবিট গুলো থাকে যাকে আমরা সেল বা অরবিট বলি। সেই অরবিটের ভেতরে পরবর্তীকালে দেখা গেছে যে ছোট ছোট অরবাইটালস থাকে। কেমন? যেমন আমাদের বাড়িতে, যেটা আমাদের বাড়ি, সেই বাড়ির মধ্যে বেডরুম থাকে, কিচেন থাকে, বাথরুম থাকে, তার সাথে সাথে গ্যারেজ থাকে, ডাইনিং ড্রয়িং রুম থাকে। তাহলে একটা বড় হাউস বা বাড়িতে তার মধ্যে সাব ছোট ছোট পার্টিকেলের মতো ছোট ছোট ভাগ থাকে বিভিন্ন ঘরের। সেরকম যে অরবিট গুলো আমরা দেখতে পাই যাকে আমরা কে সেল, এল সেল, এম সেল বলি, মানে n=1 2 3 করে, তাদের ভেতরেও দেখা যায় ছোট ছোট আরো ঘরের মতো আছে যেগুলোকে আমরা বলি অরবাইটালস বা কক্ষক। তো এই অরবাইটালস গুলো যখন আমরা বার করেছি তখন দেখেছি মোট 4 রকমের অরবাইটালস পাওয়া যায়। একটা নাম হচ্ছে এস, একটা নাম পি, একটা নাম ডি এবং আরেকটা নাম হচ্ছে এফ। এস এর ক্ষেত্রে দেখা যায় সেখানে একটি মাত্র বক্স থাকে, পি এর ক্ষেত্রে আমরা দেখতে পাই 3টে বক্স, ডি এর ক্ষেত্রে দেখতে পাই 5টা বক্স এবং এফ এর ক্ষেত্রে দেখা যায় টোটাল নাম্বার অফ বক্সেস আর 7। তো এক্ষেত্রে পরে যখন আমরা দেখি ইলেকট্রন যখন ফিল আপ হয়, এক একটা বক্সে দুটো করে ইলেকট্রন ফিল আপ হতে পারে। সেই অনুযায়ী যদি আমরা হিসাব করে দেখি তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন এস অরবিটালের মধ্যে থাকতে পারবে বক্স ইনটু 2, কারণ একটা বক্সে করা থাকবে, দুটো করে থাকবে। তাহলে এস এর বক্স একটা, তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন যদি আমরা এখান থেকে বার করি তাহলে দেখতে পাবো এস এর ক্ষেত্রে দুটো ইলেকট্রন একটা বক্সে, টোটাল হচ্ছে 2। পি এর কাছে 3টে বক্স আছে, তাহলে 3টে বক্সে 3 ইন্টু 2, সেই ক্ষেত্রে আমরা টোটাল ইলেকট্রন পাবো পি এর মধ্যে 6টা, ডি এর মধ্যে পাবো 2 ইন্টু 5, দ্যাট ইজ ইকুয়াল টু 10, আর এফ এর মধ্যে পাবো 2 ইন্টু 7। প্রত্যেকটা বক্সে দুটো করে থাকলে এইভাবে ম্যাক্সিমাম ইলেকট্রন আমরা এক একটা অরবিটালের মধ্যে পাবো। সেই ক্ষেত্রে আমরা যখন ইলেকট্রনিক কনফিগারেশন আগে করতাম, ফার্স্ট সেল কে সেল, আমরা দেখতে পাই যেটা প্রথম সেল যেটার নাম হচ্ছে n=1, যাকে আমরা কে সেল বলি, সেখানে শুধুমাত্র এস অরবিটাল থাকে। যখন n=2 আনলাম, এল সেল, তার মধ্যে এস এর সাথে পি থাকে। n=3, সেখানে এম সেল, এস পি তার সাথে ডি থাকে। n=4, যার নাম এন সেল, এস পি ডি এবং এফ থাকে, এবং পরে যেগুলো আছে তার মধ্যে এস পি ডি এফ করে ইলেকট্রন মানে অরবিটাল গুলো থাকে। তো এই ক্ষেত্রে 1 আছে বলে ফার্স্টের নাম 1s, সেকেন্ড সেলের জন্য 2s 2p, থার্ড সেল 3s 3p 3d, ফোর্থ সেল 4s 4p 4d 4f, এইভাবে নাম হয় 5s 5p 5d। তাহলে ইলেকট্রন গুলো কি হয়, এইভাবে অরবিট গুলোর ভেতরে যখন ঢুকবে ছোট ছোট অরবিটালের মধ্যে হতে হতে অরবিটে ঢুকবে। তো সেই ক্ষেত্রে যখন আমরা দেখি কে সেটাতে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকে, সেই ক্ষেত্রে দেখছি শুধু 1s আছে। আমরা কি জানি এস এর মধ্যে একটাই বক্স থাকে, তাহলে একটা বক্সে ম্যাক্সিমাম কত ইলেকট্রন থাকতে পারে, দুটো, তাই কে এর মধ্যে শুধু এস থাকার জন্য দুটো ইলেকট্রন ঢুকতে পারে। কিন্তু এল সেলের মধ্যে কি আছে, সেকেন্ড সেলের মধ্যে এসও আছে পিও আছে, তাহলে সেকেন্ড সেলে আমরা কি পাবো, 2s আর 2p পাবো। তাহলে 2s এ কটা ঢুকতে পারে, এস মানে একটা বক্স ম্যাক্সিমাম দুটো, পি মানে একটা বক্স 3টে বক্স ম্যাক্সিমাম 6টা। যেমন নেই সামনে 1s 2s 3s 4s 5s যাই থাকুক, এস মানে দুটো ইলেকট্রন, পি 2p 3p 4p 5p, যে পি বক্স থাক, পি মানে ম্যাক্সিমাম 6 ইলেকট্রন। দেখো এইভাবে 1s to 2s to 2p6, 8টা হয়ে গেছে। 2p এর পরে কে থাকছে 3s, তাহলে এই সেলটা হচ্ছে 3s1। এইভাবে আমরা আগেকার যে 11 ভেঙেছিলাম 2,8,1, সেটাকে ভেঙে 1s to 2s to 2p6 3s1 করে এভাবে ভেঙে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন গুলো করতে পারি। তো এই কনফিগারেশন করার জন্য বিভিন্ন রকম রুলস আছে, সেই রুলস গুলো দেখি। এই ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য আব্বাও একটা রুলস দিয়েছিলেন যে এই যে অরবিটাল গুলো থাকে না, অরবিটাল গুলো সবসময় লোয়ার এনার্জিটা আগে ফিল আপ হয়, আস্তে আস্তে লোয়ার এনার্জি ফিল আপ হতে হতে হায়ার এনার্জি গুলো ফিল আপ হতে থাকে।
তো সেটা কিভাবে মনে রাখবো যে কার এনার্জি কম কার এনার্জি বেশি? তো বইয়েতে একটা প্যাটার্ন লেখা আছে, লক্ষ্য করবে তোমরা। প্রথমে 1s, সেকেন্ড সেল 2s 2p, 3s 3p 3d, 4s 4p 4d 4f, 5s 5p 5d 5f, f এর বেশি আর হয় না, 6s 6p 6d 6f, 7s 7p 7d 7f। এইভাবে অরবিটাল গুলোকে সাজানো হলো প্রত্যেকটা অরবিট ধরে ধরে। এবার একটা অ্যারো দিয়ে কাটা হয়, এই অ্যারোটা বোঝাচ্ছে যে এনার্জি ওয়াইজ একে আমরা কাটিং করছি। তো ইলেকট্রন গুলো ঠিক এই প্যাটার্নেতে ঢুকতে শুরু করবে। তাহলে সবার কম এনার্জি কার 1s, তাহলে সবার প্রথম যে এনার্জি অরবিটাল সেটা 1s, তাহলে 1s আগে ফিল আপ হবে। তারপর লক্ষ্য করো 2s আছে, 2s এর পর 2p 3s, 2p 3s, 3s এর পর কি আছে 3p। দেখো 3p এর পরের বক্সটার নাম হচ্ছে 3d, কিন্তু ইলেকট্রন যখন ঢুকছে 3p এর পরে কিন্তু 3d তে না ঢুকে 4s এ ঢুকছে। এখান থেকে আমাদের একটু প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। 4s এর পর আবার 3d 4p 5s, 3d 4p 5s, এইভাবে চলতে থাকছে। তো প্রথমটা ঠিক ছিল 1s 2s 2p 3s 3p, 4s এই 3p এর পর 3d গন্ডগোল, 4s 4p 5d সব গন্ডগোল হয়ে গেল। তাহলে এইভাবে চট করে মনে রাখা সম্ভব নয়, তাই আমরা একটা শর্ট ট্রিক্স এর মধ্যে মনে রাখবো। আমরা একটা জায়গায় লিখে নেব যে এস এস, যার মানে হচ্ছে সরকারি স্কুল। এরপর আমরা লিখব পিএস, দ্যাট ইজ কল পাবলিক স্কুল। এরপর আমরা যাব ডিপিএস, দিল্লি পাবলিক স্কুল, দিল্লি পাবলিক স্কুল। এরপর আমরা যাব এফ ডি পি এস, ফার দিল্লি পাবলিক স্কুল। এইভাবে আমরা যদি শর্ট ট্রিক্সে মনে রাখি যে সরকারি স্কুলটা একবার, বাকি সব দুবার দুবার করে পরপর বসবে, তাহলে আমরা এইভাবে আমরা কি বসাবো, সরকারি স্কুল, পাবলিক স্কুল, পাবলিক স্কুল, দিল্লি পাবলিক স্কুল, দিল্লি পাবলিক স্কুল, ফার দিল্লি পাবলিক স্কুল, ফার দিল্লি পাবলিক স্কুল। এবার আমরা কি জানি এস অরবিটাল শুরু হয়েছিল কোথা থেকে, প্রথম সেল 1 থেকে। তাহলে প্রথম এসটার জায়গায় 1 2 3 4 5 6 7 বসাবো। পি অরবিটাল স্টার্ট হয়েছিল কোথা থেকে, সেকেন্ড সেল থেকে, দ্যাট ইজ ফার্স্ট পিটা হবে 2p 3p 4p 5p 6p, এভাবে চলতে থাকবে। ডি অরবিটাল প্রথম এসেছিল কোথা থেকে, 3d তে, তাহলে প্রথম যে ডিটা থাকবে সেটা হচ্ছে 3d 4d 5d, এভাবে চলতে থাকবে। এফ অরবিটাল স্টার্ট হয়েছিল ফার্স্ট ফোর্থ সেল থেকে, তাহলে ফার্স্ট যে এফটা নেব সেই এফটা শুরু হবে ফোর্থ সেল থেকে। তো ফার্স্ট এফ এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আছে 4 5, এইভাবে আমরা যদি হিসাব করে দেখি ঠিক উপরেটার সাথে মিলে যাবে। তাহলে শর্ট ট্রিক্সের সাহায্যে আমরা সহজেই মনে রাখতে পারবো। এবার আমরা ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে বার করব তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। এই যে সোডিয়াম ছিল, সোডিয়ামকে আমরা নিয়েছিলাম 11, আগে লিখতাম 2, 8, 1, কে সেল, এল সেল, এম সেল। এবার এটা আমার ভাগ হয়ে গেছে, কি হয়েছে, কে সেল মানে প্রথম সেল, তার কাছে কি আছে, শুধু 1s আছে। সেকেন্ড সেলে কে আছে, 2s আছে, 2p আছে। থার্ড সেলে কে কে আছে, 3s 3p 3d। এবার আমরা ইলেকট্রনিক কনফিগারেশন গুলো ফিল আপ করবো। টোটাল নাম্বার অফ ইলেকট্রনস সোডিয়ামের কাছে আছে 11টা। আমরা কি জানি এস এতে ম্যাক্সিমাম থাকে 2টো, তাহলে এস এতে বসলো 2টো। আবার এস আছে, সামনে 1 2 দেখবো না, এখানে আবার বসবে 2টো। পি এর কটা বসবে, পি এ বসবে 6টা। দেখি এখন কত হলো, 2 + 2 4 + 6 10 হয়ে গেল, আমাদের আছে 11, তাহলে 3s এ বসে গেল 1। তাহলে এগুলো লেখার দরকার নেই, কারণ এই বক্সগুলোতে ইলেকট্রন নেই। ঠিক পরবর্তীকালে যদি ম্যাগনেসিয়াম নিই, এরপর একটা যদি নিই, তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে 12। সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, 1s2 2s2 2p6 3s2 হয়ে গেল, কারণ 12। এবার যখন অ্যালুমিনিয়াম আমরা নিয়ে আসবো, অ্যালুমিনিয়াম 13, 1s2 2s2 2p6 3s2, এতটা পর্যন্ত হয়ে গেছে আমাদের 12। যখনই 13 আছে, 3s এর পরের সেল দেখি, 3s এর পরেই থাকে 3p, সঙ্গে সঙ্গে আমাকে 3p আনতে হবে এবং 2 4 6
212 একটা এখানে চলে এলো। ঠিক এইভাবে আমরা অ্যালুমিনিয়ামটা লিখতে পারবো। এবার এই কনফিগারেশন গুলোকেই যদি আমরা বক্সে আঁকি তাহলে কিভাবে কনফিগারেশন গুলো ফিল আপ করবো? তাহলে প্রথমেই আমরা বক্স এঁকে নিচ্ছি। এস মানে কটা বক্স? প্রথমে আমরা সোডিয়ামের ক্ষেত্রে লিখে নিচ্ছি, এটা সোডিয়াম 11 ছিল, তাহলে সোডিয়াম 11 প্রথমে 1s, 1s মানে একটা বক্স, 2s, 2s মানে একটা বক্স, 2p, 2p মানে 3 বক্সেস, and 3s, তাহলে 1s, 2s, 2p, 3s। তাহলে দেখো প্রথমে ফিল আপ হচ্ছে, একটা অ্যারো উপরে থাকবে, একটা লোয়ার, অপোজিটলি থাকবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। যখন মাল্টিপল বক্স থাকবে প্রথমে একটা করে ফিল আপ করবে, এটা পরবর্তীকালে জানতে পারবে, এটা নাম হুন্স রুল। হুন্স বলেছে যে প্রথমে একটা একটা করে ফিল আপ হয়, তারপর বেঁচে থাকলে শুরু থেকে পেয়ার হয়ে যায়। দেখো আমাদের 2, 4 and 6 10 হয়ে গেছে, এখন একটা আছে। সো দ্যাট ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ সোডিয়াম, 1s2, 2s2, 2p6, 3s1। ঠিক ম্যাগনেসিয়াম যখন করব, এগুলো যেমন ছিল ঠিক 1s, 2s, 2p আর 3s এঁকে দিলাম। তাহলে 1s এ কটা থাকে? দুটো, 1s এ দুটো দিলাম, 1 2, 2s এ দুটো, 1 2। এগুলো আগে সিঙ্গলি অকুপাই করবে, সিঙ্গলি অকুপাই করলো, দেন পেয়ার ফ্রম দ্য ফার্স্ট ওয়ান। এখানে দেখো দুটো, এখানে হয়ে গেল আমার কমপ্লিট ম্যাগনেসিয়াম। এবার ছিল অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম এস কমপ্লিট হয়ে গেছে, এস এর পর কি আনতে হবে? আমাকে 3p নিয়ে আসতে হবে। তাহলে এই ক্ষেত্রে যখন আমরা আঁকবো ম্যাগনেসিয়ামে 1s, 2s, 2p, 3s and 3p, তাহলে আমরা কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে এইভাবে আমাদের কনফিগারেশন হয়ে গেল অ্যালুমিনিয়ামের। এইভাবে যেমন এনার্জি ওয়াইজ আছে, আমরা সমস্ত জিনিসের ইলেকট্রনিক কনফিগারেশন বক্সের মারফত বা আমরা এইভাবে 1s, 2s, 2p করে বার করে নিতে পারি। ঠিক আছে, মনে রাখবে ইলেকট্রন সবসময় লোয়ার এনার্জিতে আগে ঢুকবে, লোয়ার এনার্জিতে কভার আপ হয়ে যাওয়ার পর তারপর হায়ার এনার্জিতে যাবে। আর ইলেকট্রন বেরোবে যখন পজিশন ওয়াইজ সবার শেষের যে সেলটা থাকে সেই সেল থেকে ইলেকট্রন গুলো বেরোবে। ঠিক আছে, এবার কটা আয়ন্স দিয়ে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন আঁকার চেষ্টা করি যে কিভাবে কি হয়। চলো প্রথমে একটু দূরে চলে যাই, যেটা হচ্ছে বি ব্লক এলিমেন্ট, মানে যাতে স্টার্টিং ফ্রম অ্যাটমিক নাম্বার 21, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, তাদের নিয়ে কাজ করি। চলো দেখি, সবার প্রথম যেটা দেখতে হবো, আমি স্ক্যান্ডিয়াম নিলাম। স্ক্যান্ডিয়াম কত? 21। তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 হয়ে গেল আমাদের 18 আর্গনের কনফিগারেশন হয়ে গেল, নোবেল গ্যাসের কনফিগারেশন। এবার এখানে আমার পরেই আসবে 4s, দেন 3d, কারণ আমরা এনার্জি ওয়াইজ দেখছিলাম একটু আগে। তাহলে 4s টা আগে ফিল আপ হলো, তারপর 3d1। এবার যদি আমরা আয়রন নিই, আয়রনের ক্ষেত্রে 26, একইভাবে আমরা 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2 20 and 3d6 26 হয়ে গেল। দেখো তোমরা অনেক ক্ষেত্রে এটাকে ইন্টারচেঞ্জ করে লিখতে পারো যে 3d6 4s2। যদি এইভাবে লেখো তাহলে সেটা তোমরা লিখছো পজিশন ওয়াইজ, অরবিটালে পজিশন ওয়াইজ। আর যদি এটা লেখো তাহলে তোমরা লিখছো অরবিটালের এনার্জি ওয়াইজ, দুটোই লেখা যায়। মনে রাখবে যখন ইলেকট্রন বেরোবে 4s থেকে আগে বেরোবে, আর যখন ঢুকবে 4s ঢুকবে, কারণ এনার্জি ওয়াইজ 4s কম, তাহলে 4s টা আগে ঢুকবে তারপর 3d তে যাবে। কিন্তু আবার আমরা কি জানি ইলেকট্রন সবসময় লাস্ট সেল থেকে বেরোয়, তাহলে পজিশন ওয়াইজ লাস্ট সেল কার? 4s, তাহলে 4s থেকে ইলেকট্রন বেরোবে। তাহলে এটা হলো আয়রনের কনফিগারেশন। এবার যদি আমরা বলি আয়রন +2, তাহলে তার কি হবে? তার আয়রন +2 এর কথাটার মানে হচ্ছে আয়রনে ছিল 26, +2 মানে দুটো বেরিয়ে গেছে, তাহলে এখন আয়রনের কাছে আছে 24টা ইলেকট্রন। তার মানে আমরা যেমন লিখছিলাম 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এবার মনে রাখবে তোমরা 4s থেকে আগে যাবে পজিশন ওয়াইজ, যেটা সবার বাইরে। তাহলে 4s 0 লেখার দরকার নেই, অনলি 3d6 মনে রাখলেই হবে। ঠিক আছে, আয়রন +3 যদি লিখি আমরা, তাহলে এটা 1s, 2s, 2p, 3s, 3p হয়ে গেল। এবার 4s2 দুটো চলে গেছে, কিন্তু +3 মানে তিনটে যাবে, তাহলে s থেকে দুটো গেলই, আবার d থেকে একটা যাবে। তাহলে ইন কেস অফ আয়রন +3 the last cell will be 3d5।
ঠিক আছে। এবার এদের দুজনে একটা ট্যালি কোয়েশ্চেন দেয় যে এদের দুজনের মধ্যে কে বেশি স্টেবল। তাহলে আমি আগে লাস্ট সেলের ইলেকট্রনিক কনফিগারেশন এঁকে নিচ্ছি। এটা 6টা আছে, 1 2 3 4 5 and 6। এখানে আছে 1 2 3 4 5। তো একটা স্টেটমেন্ট আছে যেখানে বলছে হাফ ফিল অরবিটাল অর ফুল ফিল অরবিটালস আর মোর স্টেবল দেন আদার ফিল্ড। তা হাফ ফিল যদি থাকে বা ফুল ফিল থাকে তারা বেশি স্টেবল হবে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এখানে এক্স্যাক্টলি D5 আছে, মানে 5টা আছে, সেই জন্য এটা তার বেশি আছে, কিন্তু হাফ ফিল তো নেই, ফুল ফিল তো নেই। তাই 3D5 that means Fe+3 is more stable than Fe2+। ঠিক নর্মালি আমরা যদি দেখি দুটো কনফিগারেশন এখন আমি তোমাদের দেখাবো যেটা জেনারেল ট্রেন্ড কে ফলো করে না। যেমন এই যে 1s 2s 4s 3d যেমন যাচ্ছে, আয়রন যেমন সুন্দর গেছে 4:3d6, কিন্তু দুটো এলিমেন্ট আছে তোমাদের সিলেবাস অ্যাকর্ডিং অ্যাটমিক নাম্বার 30 পর্যন্তর মধ্যে। একটার নাম হচ্ছে ক্রোমিয়াম আর একটা নাম হচ্ছে কপার। চলো এই দুটো দেখে নিই কিভাবে ইলেকট্রনিক কনফিগারেশন করব। তাহলে ইন জেনারেল ক্রোমিয়ামের হওয়ার কথা 1s2 2s2 2p6 3s2 3p6 18 হয়ে গেল আর্গন। অনেক ক্ষেত্রে তোমরা এটা না লিখে ডাইরেক্ট আর্গন লিখে বাকিটা পরেরটা লিখতে পারো। এরপর আসছে 4s2 20 24 আছে, দ্যাট মিনস 3d4। কপারের ক্ষেত্রে 29, সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি 1s2 2s2 2p6 3s2 3p6 18 হয়ে গেল 4s2 3d9। কিন্তু লক্ষ্য করবে তোমরা বইয়ের মধ্যে এই দুটো ক্ষেত্রে লাস্ট সেলটা এক্সেপশন দেখানো থাকে। জাস্ট একটু আগেই আমি Fe+2 Fe+3 এর ক্ষেত্রে একটা কথা বলেছিলাম, যদি কোনো অরবিটাল লাস্ট সেলটা ফুলফিল্ড বা হাফ ফিল থাকে তারা এক্সট্রা স্টেবিলিটি পায়, তারা বেশি স্টেবল বা বেশি সুস্থায়ী হয়। এই ক্ষেত্রে লক্ষ্য করো 4s আর 3d এর ক্ষেত্রে 4s আমি যদি বক্স করে আঁকি তাহলে সহজেই জিনিসটা বোঝানো যায়। 4s এ আছে কটা, দুটো, আর 3d তে আছে আমার কাছে মোট 4টে, 1 2 3 4। ঠিক কপারের ক্ষেত্রে 4s এতে আছে দুটো আর 3d তে আছে আমার কাছে মোট 9টা, 1 2 3 4 5 6 7 8 9। এবার আগে স্টেটমেন্ট ওয়াইজ হাফ ফিল ফুল ফিল হলে মোর স্টেবল হয়। এই স্টেটমেন্টটার জন্য এই এস থেকে একটা ইলেকট্রন জাম্প করে ডি এ চলে যাবে। তাহলে এখান থেকে একটা এস মাইনাস হয়ে গেল, ডি এ তে একটা এস প্লাস হয়ে গেল, একটা ইলেকট্রন প্লাস হয়ে গেল। তাহলে এখন ইলেকট্রনিক কনফিগারেশনে দাঁড়াচ্ছে 4s1 3d। এটা চলে আসার ফলে এক্স্যাক্টলি 3d টা 5 হয়ে যাচ্ছে, দ্যাট মিনস হাফ ফিল হয়ে যাচ্ছে। এখানে 3d 5 মানে পুরো হাফ ফিল হয়ে যাচ্ছে। ঠিক সেম জিনিস কপারের ক্ষেত্রে হচ্ছে, এখানে একটা মাইনাস হয়ে যাচ্ছে, এখানে একটা চলে যাচ্ছে, তার মানে এস থেকে একটা ডি এ তে জাম্প করছে। তাহলে এস থেকে একটা যদি ডি এ জাম্প করে তাহলে এখান থেকে গেল এখানে চলে এলো, তাহলে এও হাফ ফিল হয়ে গেল, ফুল ফিল হয়ে গেল, এও হাফ ফিল হয়ে গেল, এও হাফ ফিল হয়ে গেল। তাহলে এখানে অরিজিনালি দেখি ফুল ফিল হয়ে যাচ্ছে। তাহলে অ্যাকর্ডিং টু স্টেটসম্যান হাফ ফিল ফুল ফিল অরবিটালস আর মোর স্টেবল। সেই জন্য অ্যাটমিক নাম্বার 30 এর মধ্যে ক্রোমিয়াম আর কপার এই দুটো ক্ষেত্রে তোমরা এক্সেপশন দেখতে হবে, যেখানে 4s2 3d4 এর জায়গায় 4s1 3d5, এখানে 4s1 3d5 হয়। আর এখানে 4s2 3d9 এর জায়গায় 4s1 3d10 হয়। তাহলে এইভাবে আমরা বক্সের সাহায্যে বা এইভাবে লিখে ইলেকট্রনিক কনফিগারেশন খুব সহজেই করে নিতে পারবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।